সবাইকে মাইক্রোকন্ট্রোলার ভিডিও টিউটোরিয়াল পার্ট 3 তে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কিভাবে আমাদের PIC 16F84 মাইক্রোকন্ট্রোলার এবং PIC সিরিজের যে কোনো মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার কিভাবে সেটআপ করতে হবে সেই পদ্ধতি সম্পর্কে দেখব। আমরা হার্ডওয়্যার হিসেবে পিক বার্নার ব্যবহার করতেছি। বার্নার 8 প্রোগ্রামারটি আমরা ব্যবহার করতেছি। তো সেক্ষেত্রে আমরা পিক বার্নার 8 কিভাবে আমাদের কম্পিউটারে সেটআপ করতে হয় এই প্রক্রিয়াটি আমরা এখন দেখব। তো প্রথমেই আমাদের বার্নার 8 প্রোগ্রামারটিকে আমাদের কম্পিউটারের ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করলে আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইস ড্রাইভার সফটওয়্যার ওয়াজ নট সাকসেসফুলি ইনস্টলড এরকম একটি মেসেজ প্রদর্শিত হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে কম্পিউটারের উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে এবং সেখান থেকে আমাদেরকে ডিভাইস ম্যানেজারে যেতে হবে। আমরা ডিভাইস ম্যানেজারের মধ্যে গেলে আমরা আদার ডিভাইসেস এর মধ্যে পিক বার্নার 8 লেখাটি দেখতে পারবো। এরপর যদি আমরা মাউসে ক্লিক করি এবং পরবর্তীতে রাইট ক্লিক করি তাহলে একটি অপশন আসবে আপডেট ড্রাইভার সফটওয়্যার। এই অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি। আমরা এক্ষেত্রে আমরা ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে পিক বার্নার 8 এর জন্য যে ড্রাইভার সফটওয়্যার আছে সেই ড্রাইভার সফটওয়্যারের লোকেশনটি আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমরা ব্রাউজ করে আমরা লোকেশনটি নির্বাচন করব। আমাদের সফটওয়্যারটি ডেস্কটপে আছে এবং মাইক্রো নামে একটি ফোল্ডারের মধ্যে আছে। আমরা মাইক্রো ফোল্ডারের মধ্যে সফটওয়্যার ফোল্ডার এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউএসবি প্রোগ্রামার সফট। তো এখানে আমরা পিক বার্নার এর মধ্যে গেলে অর্থাৎ পিক বার্নারটি হচ্ছে আমাদের বার্নারের যত কিছু আছে প্রয়োজনীয় সফটওয়্যার সবকিছু পিক বার্নার ফোল্ডারের মধ্যে আছে। আমরা এখান থেকে ড্রাইভার 2কে এক্সপি ভিস্তা এই ফাইলটিকে সিলেক্ট করব। এরপরে ওকে বাটন ক্লিক করব। এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে এখানে একটি অপশন দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে তে ক্লিক করব। এখন আমাদের ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, সামান্য একটু সময় লাগবে এবং এরপরে আমাদের পিক বার্নার হার্ডওয়্যারটি কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আমরা দেখছি যে উইন্ডোজ হ্যাজ সাকসেসফুলি আপডেটেড ইওর ড্রাইভার সফটওয়্যার মেসেজটি দেখাচ্ছে। তার মানে আমাদের হার্ডওয়্যারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। এখন আমরা ক্লোজ করলে আমরা সবকিছু ক্লোজ করে দিয়ে আমরা এখন যদি আমাদের হার্ডওয়্যারটির জন্য যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করি, সেক্ষেত্রে আমরা সেখান থেকে প্রোগ্রাম করতে পারবো। তো আমরা আমাদের এই সফটওয়্যারটিকে নতুন করে ইনস্টল দেওয়া লাগে না। এটি আমরা এখান থেকে শুধুমাত্র ইউএস বার্ন যে 111a5.exe যে ফাইলটি আছে এই ফাইলটিতে ডাবল ক্লিক করে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা কাজের সুবিধার জন্য এই exe ফাইলটিকে আমরা ডেস্কটপে শর্টকাট করে নিচ্ছি। এখন যদি আমরা আমাদের সফটওয়্যারটিকে রান করি সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে যে ডিটেক্ট প্রোগ্রামার। তো এখনো আমাদের সফটওয়্যারটি সঠিকভাবে কাজ করছে না। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সফটওয়্যারটির আইকনের উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে এবং এখান থেকে আমাদের কম্প্যাটিবিলিটি সিলেক্ট করে দিতে হবে রান দিস প্রোগ্রাম ইন কম্প্যাটিবিলিটি মোড ফর উইন্ডোজ এক্সপি। এইটা যদি আমরা সিলেক্ট করে দিই
সেক্ষেত্রে আমরা এখন যদি ওপেন করি আমাদের সফটওয়্যারটি সঠিকভাবে কাজ করার কথা, আমরা দেখি আমাদের সফটওয়্যারটি সঠিকভাবে ওপেন হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা এখন আমাদের সফটওয়্যারটি যে ইন্টারফেসে দেখতে পাচ্ছি এটি আসলে সঠিক ইন্টারফেস। আমাদের সফটওয়্যারটি সঠিকভাবে ওপেন হলে আমরা ঠিক এভাবে আমরা দেখতে পারবো। তো আমরা আমাদের হার্ডওয়্যারটিকে আমাদের কম্পিউটারের সাথে সংযুক্ত করতে পেরেছি এবং আমরা যে সফটওয়্যার দিয়ে মাইক্রোকন্ট্রোলারে লেখা কোনো প্রোগ্রামের হেক্স ফাইলকে আমাদের মাইক্রোকন্ট্রোলারে লোড করতে পারবো, আমরা সেই সফটওয়্যারটিকে আমরা এখন ওপেন করতে সক্ষম হলাম। এখন এ পর্যায়ে আমরা একটি হেক্স ফাইল মাইক্রোকন্ট্রোলারে লোড করে দেখব যে আমাদের মাইক্রোকন্ট্রোলারে সঠিকভাবে প্রোগ্রামটি লোড হয় কিনা এবং কিভাবে মাইক্রোকন্ট্রোলারে কোনো হেক্স ফাইল লোড করতে হয়। আর হেক্স ফাইলের বিষয়টা সম্পর্কে একটু আমাদের জানা দরকার। এটা হচ্ছে যে আমরা যখন মাইক্রোকন্ট্রোলারের জন্য প্রোগ্রাম লিখব তখন আমরা কোন একটি অ্যাডভান্স কোড এডিটর ব্যবহার করব। অ্যাডভান্স কোড এডিটরের মধ্যে যেমন থাকতে পারে সিসিএসসি হতে পারে, মাইক্রো সি হতে পারে, এমপিল্যাব হতে পারে। তো এক্ষেত্রে আমরা সিসিএসসি তে প্রোগ্রাম করব এবং আমরা এই অ্যাডভান্স কোড এডিটরটির মাধ্যমে আমরা প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা মাইক্রোকন্ট্রোলারের জন্য প্রোগ্রাম লিখতে পারবো। তো আমাদের মাইক্রোকন্ট্রোলারে সরাসরি সি তে লেখা কোনো প্রোগ্রাম লোড করা যায় না। অর্থাৎ আমরা যদি সি তে কোনো প্রোগ্রাম লিখি তাহলে সেই প্রোগ্রামের ফাইল এক্সটেনশন হবে ডট সি, কিন্তু আমাদের মাইক্রোকন্ট্রোলারে আমরা ডট সি ফরম্যাটের কোনো ফাইল আমরা লোড করতে পারি না। এক্ষেত্রে মাইক্রোকন্ট্রোলারে লোড করার জন্য আমাদেরকে অবশ্যই ডট হেক্স ফাইল তৈরি করতে হবে। ডট হেক্স ফাইল তৈরি করার বিষয়টি হচ্ছে আমরা যখন কোড এডিটরে প্রোগ্রাম লেখা সম্পূর্ণ করব তখন সেখানে প্রোগ্রামটিকে আমরা বিল্ড করতে পারবো, আর প্রোগ্রামটিকে বিল্ড করলেই আমাদের ডট হেক্স ফাইল তৈরি হয়ে যাবে এবং সেই ফাইলটিকে আমরা সরাসরি মাইক্রোকন্ট্রোলারে লোড করতে পারবো পিকবার্নার 8 এর মাধ্যমে। তা আমরা প্রথমে প্রোগ্রাম না লিখে আমরা প্রথমে দেখে নিই যে আমাদের পিকবার্নার 8 এর যে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা হেক্স ফাইলকে মাইক্রোকন্ট্রোলারে লোড করতে হয়। আমরা এখন কিভাবে হেক্স ফাইল লোড করতে হয় সেই বিষয়টি দেখব। এজন্য আমরা প্রথমে হেক্স ফাইলটিকে আমরা নির্বাচন করে নেব। তো আমরা এখানে এলইডি ব্ল্যাঙ্ক ডট হেক্স নামে যে ফাইলটি আছে এই ফাইলটিকে আমরা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে লোড করব। এখানে আরো দুইটি ফাইল দেখা যাচ্ছে, যার একটিতে আছে ডট সি এক্সটেনশন এবং অপরটিতে আছে ডট এএসএম। তো আমরা এখানে ডট এএসএম দিয়ে বুঝতে পারতেছি যে এর মধ্যে যে প্রোগ্রাম লেখা আছে সেটি আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম এবং এখানে আরেকটি ফাইল ফরম্যাট আছে ডট সি, অর্থাৎ এর মধ্যে যে প্রোগ্রামটি লেখা আছে সেটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা। আর আমরা যে ফাইলটি মাইক্রোকন্ট্রোলারে সরাসরি লোড করতে পারবো সেই ফাইলটির এক্সটেনশন হচ্ছে ডট হেক্স। এই ডট হেক্স ফাইলটিকে আমরা বার্নার 8 এর যে সফটওয়্যার আছে এই সফটওয়্যার ব্যবহার করে আমরা মাইক্রোকন্ট্রোলারে লোড করব। তো এজন্যে প্রথমে আমাদের সফটওয়্যারের ইন্টারফেসে কিছু সেটিংস করে নিতে হবে। তো যেহেতু পিআইসি 16F877 মাইক্রোকন্ট্রোলারটি একটি 40 পিনের মাইক্রোকন্ট্রোলার এবং পিআইসি 16F সিরিজের মাইক্রোকন্ট্রোলার, তো এই বিষয়টি আমাদের প্রথমে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইসি সকেট বা আইসিএসপি নামে একটি অপশন আছে। তো এখানে আমাদের মাইক্রোকন্ট্রোলার যদি 4 পিন বা 14 পিন বা 20 পিনের হয় সেক্ষেত্রে আমরা এই অপশনটিকে সিলেক্ট করব। আমাদের মাইক্রোকন্ট্রোলার যদি 18 পিনের হয় সেক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করব এবং আমাদের মাইক্রোকন্ট্রোলারটি যদি 28 পিন বা 40 পিনের হয় সেক্ষেত্রে আমরা এই অপশনটি সিলেক্ট করব। এখন পিআইসি ফ্যামিলির মধ্যে বেশ কয়েক ধরনের পিআইসি
ফ্যামিলি মাইক্রোকন্ট্রোলার রয়েছে, তার মধ্যে পিআইসি 10F হতে পারে, পিআইসি 16F হতে পারে, পিআইসি 18F হতে পারে, ডিএস পিআইসি 30F হতে পারে। তো এক্ষেত্রে আমরা 16F নির্বাচন করব, কারণ আমাদের মাইক্রোকন্ট্রোলারটি হচ্ছে পিআইসি 16F877। এখন আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলারটিকে আমাদের যে পিক বার্নার 8 যে হার্ডওয়্যারটি আছে এই হার্ডওয়্যারে সঠিকভাবে স্থাপন করতে হবে। তো এক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে যে আমাদের মাইক্রোকন্ট্রোলারের যেদিকে অর্ধবৃত্তাকার একটি সিম্বল থাকে সেই দিকটিকে বার্নার 8 এর যে চিপ বসানোর জন্য যে পোর্ট রয়েছে সেই পোর্টের হাতলের দিকে বসাতে হবে। তো এই নিয়মটি আমরা অনুসরণ করলেই চলবে, অর্থাৎ আমাদের যে জিপ সকেট রয়েছে সেই জিপ সকেটের হাতলের দিকে আমরা অর্ধবৃত্তাকার অংশটিকে রাখবো। এখন আমরা যেহেতু মাইক্রোকন্ট্রোলারটিকে আমরা হার্ডওয়্যারে স্থাপন করেছি, এখন যদি আইডেন্টিফাই পিআইসি ইন প্রোগ্রামার এই বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের বোর্ডে যে মাইক্রোকন্ট্রোলারটিকে সংযুক্ত করেছি সেই মাইক্রোকন্ট্রোলারের নাম্বার আমরা এখানে দেখতে পারবো। তো আমরা এখন এই বাটনটিতে ক্লিক করতেছি, দেখা যাক কি ঘটে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই অংশের লেখাটি পরিবর্তন হয়ে গেছে এবং পিআইসি 16F877A লেখাটি প্রদর্শন করছে, অর্থাৎ আমাদের মাইক্রোকন্ট্রোলারের যে নাম্বার সেই নাম্বারটি প্রদর্শন করছে এবং এখানে কোনো এরর মেসেজ নাই, অর্থাৎ আমাদের সফটওয়্যারটি এবং আমাদের যে হার্ডওয়্যারটি রয়েছে সেটি সঠিকভাবে ইন্টারফেস হয়েছে এবং সঠিকভাবে কাজ করতেছে। তো এখন আমরা যদি চাই যে আমাদের মাইক্রোকন্ট্রোলারের মধ্যে যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটিকে ইরেজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইরেজ পিআইসি বাটনে ক্লিক করলে আমাদের মাইক্রোকন্ট্রোলারটির মধ্যে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটি ইরেজ হয়ে যাবে। ইরেজ করার কেন প্রয়োজন? কারণ আমাদের মাইক্রোকন্ট্রোলারের পূর্ব থেকে যে প্রোগ্রামটি লোড করে আছে সেই প্রোগ্রামটি থেকে গেলে আমাদের মাইক্রোকন্ট্রোলারটি নতুন ভাবে প্রোগ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হবে না, এই জন্য আমাদেরকে মাইক্রোকন্ট্রোলারটিকে ব্ল্যাঙ্ক করে নিতে হবে, এই জন্য আমরা ইরেজ করতে পারি। এখন আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলারটিকে ইরেজ করতে পেরেছি সফলভাবে, কারণ এখানে ইরেজ পিআইসি ফিনিশড লেখাটি দেখাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে আমাদের হেক্স ফাইলটিকে আমরা সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন করতে পারি। এখানে একটি বাটন আছে সিলেক্ট হেক্স ফাইল অ্যাজ সোর্স, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ব্রাউজ করে আমাদের হেক্স ফাইলটিকে আমরা দেখিয়ে দিতে পারবো। তা আমাদের হেক্স ফাইলটি আছে ডেস্কটপে এবং সেখান থেকে আমাদের যেতে হবে টাইমার টিআরও নামে ফোল্ডারের মধ্যে আমাদের হেক্স ফাইলটি রয়েছে। তো আমরা আমাদের হেক্স ফাইলটিকে নির্বাচন করেছি, এখন যদি ওপেন বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের হেক্স ফাইলটি মাইক্রোকন্ট্রোলারের জন্য যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারে লোড হবে। এখন আমরা শুধুমাত্র একটা বাটন ক্লিকের মাধ্যমেই আমাদের প্রোগ্রামটিকে মাইক্রোকন্ট্রোলারে পাঠিয়ে দিতে পারবো। তো আমরা এখানে রাইট হেক্স ফাইল ইনটু পিআইসি বাটনে ক্লিক করব, তাহলে আমাদের প্রোগ্রামটি মাইক্রোকন্ট্রোলারে লোড হবে এবং সঠিকভাবে লোড হলে আমরা এখানে ওকে লেখাটি দেখতে পারবো এবং এখানে যে স্ক্রিনটি রয়েছে এই স্ক্রিনটি সবুজ রং ধারণ করবে এবং আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে মাইক্রোকন্ট্রোলারে লোড হবে। এখানে আমরা মেসেজগুলো যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে প্রথমে লেখা আছে ইরেজ পিআইসি ফিনিশ, তারপরে আছে স্টার্ট টু প্রোগ্রাম ফ্ল্যাশ ওকে, তারপরে আছে স্টার্ট টু প্রোগ্রাম আইডি ওকে এবং স্টার্ট রাইট কনফিগারেশন ওকে। তো সবগুলো জিনিস সঠিকভাবে কাজ করেছে, যার কারণে আমাদের প্রোগ্রামটি আমরা মাইক্রোকন্ট্রোলারে সঠিকভাবে লোড করতে পেরেছি। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট কিভাবে আমরা একটা হেক্স ফাইলকে আমরা মাইক্রোকন্ট্রোলারে সরাসরি লোড করতে পারি।
এখন আমরা এই বিষয়টি জানতে পারলাম। এখন আমরা দেখব কিভাবে হেক্স ফাইল জেনারেট করতে হয় বা কোড এডিটরে কিভাবে কোড লিখে আমরা কম্পাইল করে হেক্স ফাইল জেনারেট করতে পারি, এই বিষয়টি আমরা এখন দেখব। তো এজন্য যে সফটওয়্যারটি ব্যবহার করব আমরা, সেটি হচ্ছে সিসিএসসি। তো আমাদেরকে প্রথমে সিসিএসসি কম্পিউটারে সেট আপ করে নিতে হবে। তা আমরা এখন সেই বিষয়টি দেখব। তো এজন্য আমাদেরকে আমরা মাইক্রো ফোল্ডারের মধ্যে আমাদের সবগুলা সফটওয়্যারকে রেখেছি, যে সফটওয়্যারগুলো আমাদের কাজে লাগবে। এখানে আমরা সিসিএস সির ভার্সন 4 দেখতে পাচ্ছি। তো আমরা এই সফটওয়্যারটিকে সেট আপ করবো আমাদের কম্পিউটারে। তো আমরা এখানে বেশ কিছু ফাইল দেখতে পাচ্ছি। তো এর মধ্যে থেকে আমরা pcwhgupd.exe এই ফাইলটিতে ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা সফটওয়্যারটি ইনস্টল প্রক্রিয়া শুরু করব। এখানে আমরা ডাবল ক্লিক করলাম। এখন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হতে শুরু করছে। অন্যান্য সাধারণ সফটওয়্যারের মতো এই সফটওয়্যারটিকেও লোড করা যায় এবং এই সফটওয়্যারটি আমরা সিসিএসসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারবো এবং এই সফটওয়্যারটির প্রফেশনাল ভার্সনও আছে। তো আমাদের কাজ করার জন্য আমাদের প্রফেশনাল ভার্সনের কোনো প্রয়োজন নেই। আমরা যে ফ্রি ভার্সন আছে সেই ফ্রি ভার্সন দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করে নিতে পারবো। তো সিসিএসসি সফটওয়্যারটি যদি আমরা প্রফেশনাল ভার্সন কিনি, তো সেখানে এই সফটওয়্যারের সাথে একটি প্রোগ্রাম বার্নার তারা দিয়ে দেয় এবং একটা প্যাকেজ হিসেবে তারা প্রোডাক্টটি সেল করে থাকে। তো আমরা যেহেতু তাদের বার্নারটি ব্যবহার করতেছি না, আমরা বার্নার 8 ব্যবহার করতেছি, যার কারণে আমাদের এখানে তাদের সফটওয়্যারটি আর ইনস্টল করার প্রয়োজন নেই। আমাদের কম্পাইলার সফটওয়্যারটি সিসিএসসির যে কম্পাইলার সফটওয়্যারটি রয়েছে সেটি আমরা ব্যবহার করব এবং সেটি অলরেডি আমাদের ইনস্টল করা হয়ে গেছে, যার কারণে এখানে আমরা নো বাটনে ক্লিক করব। এখন আমরা নেক্সট করব। নেক্সট করলে আমাদের সফটওয়্যারটি ইনস্টল সম্পূর্ণ হবে এবং ডেস্কটপে আমরা পিআইসি কম্পাইলার অর্থাৎ সিসিএসসি কম্পাইলারটি আমাদের ডেস্কটপে আমরা ইনস্টল করলে তার জন্য যে আইকন, সেই আইকনটি আমরা পাবো। সেই আইকনে ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা সফটওয়্যারের ইন্টারফেসে প্রবেশ করতে পারবো। তো এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা এখানে কিভাবে কাজ করতে হবে এবং কি কি টুলস আছে এখানে, অর্থাৎ সমগ্র ইন্টারফেসটি আমরা দেখতে পারবো। তো আমরা এখন ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। এখন প্রজেক্ট বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি 24 বিট উইজার্ড এবং এখানে পাশে আছে পিক উইজার্ড। তো আমরা যদি প্রফেশনাল ভার্সন ব্যবহার করতাম সেক্ষেত্রে আমাদের পিক উইজার্ডটি অ্যাক্টিভ থাকতো। আমরা যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করতেছি যার কারণে এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো যদিও আমরা 8 বিট মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করব, তারপরেও আমরা 24 বিট উইজার্ডে ক্লিক করব। এখন আমরা ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নেব। এজন্য আমরা ডেস্কটপ নির্বাচন করব। তাহলে আমরা ডেস্কটপের ফোল্ডারগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা নতুন একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমরা নাম দিলাম আমরা এখানে নাম দিচ্ছি পিক প্রোগ্রাম নামে আমরা একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। পিক প্রোগ্রাম নামে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। তো এখানে আমরা ইচ্ছা করলে এখানে ফাইল নেমটি পরিবর্তন করে দিতে পারি অথবা ডিফল্ট নেম হিসাবে main.pzt আছে, এটাও থাকলেও সমস্যা হবে না। তো আমরা এখানে সেভ দেই। তো যেহেতু আমরা প্রফেশনাল ভার্সন ব্যবহার করতেছি না, যার কারণে এই ফিচারগুলো আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না, যার কারণে আমরা শুধুমাত্র এখানে ওকে বাটনে ক্লিক করব। তাহলে যে ডিফল্ট যে সেটিংস এর যে প্রোগ্রামটি আসবে এটা আমরা ডিলিট করে দিব।
এখন আমরা আমাদের মতো করে এখানে প্রোগ্রাম তৈরি করতে পারবো। তো আমরা এখন খুবই বেসিক একটি প্রোগ্রাম এখানে তৈরি করব এবং আমরা দেখব যে এই প্রোগ্রামটি আসলে কিভাবে কাজ করে। আমাদের প্রোগ্রাম লেখার পূর্বে আমাদের মনে হয় প্রোগ্রামের হার্ডওয়্যারটা কেমন হতে পারে এই ডিজাইনটা আমরা যদি আগেই করে নিতে পারি সেটা মনে হয় আমাদের জন্য ভালো হয়, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং হার্ডওয়্যারের কি কার্যক্রম হবে, অর্থাৎ আমরা যে হার্ডওয়্যারটি তৈরি করতে যাচ্ছি বা যে প্রজেক্টটি তৈরি করতে চাচ্ছি সেই প্রজেক্টটি কি ধরনের কাজ করবে এই বিষয়টি যদি আমরা আগে থেকে বিবেচনা করে নেই তারপরে যদি প্রোগ্রাম লিখি তাহলে আমাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে হার্ডওয়্যার ডিজাইন করব এবং তারপরে হার্ডওয়্যারে কি কি কার্যপ্রণালী হতে পারে এই বিষয়গুলো আমরা বিবেচনা করব এবং তারপরে প্রোগ্রাম করব। তো আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করে হার্ডওয়্যার ডিজাইন করতে পারি বা আমাদের প্রজেক্টটি ডিজাইন করতে পারি সেই সফটওয়্যারটি হচ্ছে প্রোটিয়াস। তো আমরা এখন প্রোটিয়াস সফটওয়্যারটিও ইনস্টল করে নেই এবং তারপরে আমরা প্রোগ্রাম ডেভেলপ করি। তাহলে আমাদের মাইক্রো ফোল্ডারের মধ্যে আমাদের প্রোটিয়াস 7 রয়েছে 7.10। তো এই ভার্সনটি আমরা ইনস্টল করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, এখানে নেক্সট করতে হবে, ইয়েস করতে হবে। এখানে বলছে ইউজ এ লোকালি ইনস্টল লাইসেন্স কি, তো আমরা এটাতে ক্লিক করলাম। এখন যদি নেক্সট করি তো এখানে বলছে যে ব্রাউজ ফর কি ফাইল। তো এই সফটওয়্যারটা ইনস্টল দিতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে থাকে। তো এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার ক্ষেত্রে। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজ ফর কি ফাইল, এখানে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে যেতে হবে, আমাদের যেহেতু আছে হচ্ছে সফটওয়্যারটি আছে ডেস্কটপের মধ্যে, তো আমাদের ডেস্কটপে যেতে হবে এবং এখানে আমরা যদি দেখি প্রোটিয়াস 7 এখানে প্যাচের মধ্যে একটা ফাইল আছে। এই ফাইলটি আমরা যদি নির্বাচন করি তাহলে আমাদের লাইসেন্স ফাইলগুলো এখানে চলে আসবে। এখন যদি আমরা ইনস্টল বাটনে ক্লিক করি তাহলে আমাদের ফাইলগুলো ইনস্টল হয়ে যাবে, অর্থাৎ যে কি ফাইলগুলো আছে সেই কি ফাইলগুলো ইনস্টল হয়ে যাবে। এখন যদি আমরা ক্লোজ বাটনে ক্লিক করি তাহলে আমরা আমাদের সফটওয়্যারটিকে ইনস্টল করতে পারবো। এখন অন্যান্য সফটওয়্যার মতো শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করলেই কাজ হবে। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, সামান্য একটু সময় আমাদেরকে ওয়েট করতে হবে, এরপরে আমরা সফটওয়্যারটি দিয়ে কাজ করতে পারবো। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা রিডমি ফাইলটা দেখতে চাচ্ছি না, যার কারণে টিক চিহ্নটি উঠিয়ে দিলাম। এখন যদি ফিনিশ বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা আমাদের সফটওয়্যারটি অল প্রোগ্রামের মধ্যে গেলে আমরা দেখতে পাবো প্রোটিয়াস 7 প্রফেশনাল। এখানে IIS 7 প্রফেশনাল এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করব। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বলছে যে আমাদের লাইসেন্স কি ফাইলটি এখনো ইনস্টল করা হয় নাই। তো লাইসেন্স কি ফাইলটি ইনস্টল করার জন্য যা করতে হবে তা হচ্ছে আমাদের পেজ ফাইলের মধ্যে আরেকটি ফাইল আছে যেটা LXK Proteus, এই ফাইলটিতে আমরা রাইট বাটন ক্লিক করব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। এখন আমরা এখানে অন্য একটি ল্যাঙ্গুয়েজে একটা লেখা দেখতে পাচ্ছি, তো যাই হোক এটা আমাদের বিষয় না। তো আমরা এই ডান দিকের এই বাটনটিতে ক্লিক করব, তাহলে আমাদের লাইসেন্স ফাইলটি ইনস্টল হয়ে যাবে। এখন যদি আমরা সফটওয়্যারটিকে রান করি সেক্ষেত্রে আমাদের সফটওয়্যারটি সঠিকভাবে ওপেন হবে এবং আমাদের সফটওয়্যারটি এখন সম্পূর্ণরূপে কাজ করার জন্য প্রস্তুত।
আমরা এই মেসেজটি বারবার দেখতে চাই না, যার কারণে ডোন্ট শো দিস ডায়লগ এগেইন নে ক্লিক করলাম এবং ইয়েস সে ক্লিক করলাম। এই মেসেজটিও আমরা বারবার দেখতে চাই না। আচ্ছা, তো আমরা এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটি ডিজাইন করে নিতে পারবো। তো আমরা এখন প্রজেক্ট ডিজাইন করব। এজন্য আমাদের মেইন যে ডিভাইসটি লাগবে তা হচ্ছে আমাদের PIC 16F877 মাইক্রোকন্ট্রোলার। তো আমরা মাইক্রোকন্ট্রোলারটি কোথায় পাবো? আমরা এখানে একটি সিম্বল দেখতে পাচ্ছি কম্পোনেন্ট মোড। তো কম্পোনেন্ট মোডে আমরা ক্লিক করব এবং কম্পোনেন্ট মোডটি যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে ডিভাইসেস একটা অপশন আছে, এখান থেকে আমরা পি তে ক্লিক করব। পি অর্থাৎ হচ্ছে পিক ডিভাইসেস। পি তে ক্লিক করলে পিক ডিভাইসেস একটি উইন্ডো ওপেন হবে। তো এই উইন্ডোতে আমরা এখানে কিওয়ার্ড লিখতে পারবো। কিওয়ার্ড বলতে আমরা যে ডিভাইসটি চাচ্ছি সেই ডিভাইসটির নাম্বার হতে পারে বা সেই ডিভাইসটির নাম হতে পারে। তা আমরা এখানে তাহলে লিখি যেহেতু PIC 16F877, তো আমরা PIC না লিখলেও হবে, 16F লিখলে হবে। 16F877। তাহলে আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি, PIC 16F877 এবং 77A। আসলে এই দুইটি মাইক্রোকন্ট্রোলারই প্রায় সিমিলার। তো আমরা এখানে 877 সিলেক্ট করতেছি এবং দুইটি মাইক্রোকন্ট্রোলারের জন্যই আমরা সেম প্রোগ্রাম লিখলে কাজ করবে। আমরা যে কোনোটি সিলেক্ট করতে পারি। ওকে করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাউস পয়েন্টারটি আমাদের ডিভাইসের আকৃতি ধারণ করেছে এবং আমরা যে কোনো স্থানে আমরা মাউস পয়েন্টারটিকে নিয়ে যেতে পারতেছি। তো আমরা আমাদের প্রয়োজনীয় লোকেশনে আমরা একটি ক্লিক করলে আমাদের ডিভাইসটি এখানে বসে যাবে এবং এখান থেকে আমরা একটু জুম করে নিতে পারি। জুম করার জন্য জুম ইন বাটনটি আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলারটিকে দেখতে পাচ্ছি। আমাদের বাকি যে হার্ডওয়্যার পার্টটুকু আছে তাতে আমরা একটি এলইডি অ্যারে ব্যবহার করব। তো এর জন্য আমরা লিখব এখানে এলইডি বার গ্রাফ আমরা ব্যবহার করব। এলইডি বার গ্রাফ, এলইডি বার গ্রাফ গ্রিন আছে এবং রেড আছে। তো আমরা রেড ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলইডি বার গ্রাফ সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে এলইডি বার গ্রাফটি এখানে দেখা যাবে। তো আমরা আমাদের প্রোগ্রামটি করব, আমরা ডি পোর্টটি ব্যবহার করব। তো আমরা ডি পোর্ট থেকে আমরা পিনের কানেকশনগুলো দিতে পারবো। এখন আমরা আমাদের মাউস পয়েন্টারটি এখন একটি পেন্সিলের আকৃতি ধারণ করেছে। তো এখন আমরা দুইটা পয়েন্টে ক্লিক করে আমরা ওয়্যারের কানেকশনগুলো দিতে পারবো। অর্থাৎ যখন মাউসটি পেন্সিলের আকৃতি ধারণ করবে তখন আমরা ওয়্যার কানেকশন দিতে পারবো। আমরা যে পিন থেকে যে পিনে ওয়্যার কানেকশন দিতে চাই সেই পিনে শুধুমাত্র একটা সিলেক্ট করলে ওয়্যারের কানেকশন তৈরি হবে এবং অপরটিতে ক্লিক করলে ওয়্যারটি সংযুক্ত হবে। তো এভাবে আমরা ডি পোর্টের প্রত্যেকটা পিনকে আমরা এলইডি বার গ্রাফের সাথে আমরা যুক্ত করতেছি। তো আমরা এলইডি বার গ্রাফের সাথে আমাদের মাইক্রোকন্ট্রোলারটিকে যুক্ত করলাম ওয়্যারের কানেকশন দ্বারা। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে, আমরা জানি যে একটা এলইডির দুইটি প্রান্ত থাকে, একটি হচ্ছে ক্যাথোড প্রান্ত এবং অপরটি হচ্ছে অ্যানোড প্রান্ত।
তো আমরা এখন এক প্রান্তের সাথে আমরা মাইক্রোকন্ট্রোলারকে সংযুক্ত করেছি এবং অপর প্রান্তে আমাদের গ্রাউন্ড সংযুক্ত করতে হবে। তো যার কারণে আমরা এখান থেকে টার্মিনালস মোড সিলেক্ট করে এখান থেকে গ্রাউন্ড নির্বাচন করব এবং একটি ক্লিক করে আমরা গ্রাউন্ড সিম্বলটি নিয়ে নেব। তো এখানে আমাদের প্রত্যেকটি পিনকে একসাথে যুক্ত করে আমাদের গ্রাউন্ডে কানেক্ট করে দিতে হবে। তো আমরা প্রতিটি পিনকে ওয়্যারে কানেকশন দ্বারা যুক্ত করতেছি। আশা করি আপনাদের ওয়্যারে কানেকশন দিতে কোনো সমস্যা হবে না। এটি খুবই সহজ একটি ব্যাপার। এবং আমরা এখন গ্রাউন্ডের সাথে ওয়্যার কানেক্ট করে আমরা এলইডির অপর প্রান্তগুলোকে আমরা গ্রাউন্ড কানেক্ট করলাম। তো এই হচ্ছে আমাদের হার্ডওয়্যার। এখন আমরা এই হার্ডওয়্যারের জন্য প্রোগ্রাম লিখব। তার পূর্বে আমাদের এই হার্ডওয়্যারের যে কার্যক্রম কি হবে সেটি আমরা একটু বিবেচনা করে দেখি। এই হার্ডওয়্যারের কার্যক্রম হবে আমরা যে প্রোগ্রামটি লিখব, এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটি ডেসিমেল ভ্যালু দিব এবং সেই ভ্যালুটিকে বাইনারিতে কনভার্ট করে আমাদের এই পোর্ট ডি এর মাধ্যমে প্রদর্শিত হবে। অর্থাৎ পোর্ট ডি এর এই পিনগুলোতে হাই সিগন্যাল আসবে। অর্থাৎ বাইনারি ভ্যালুতে যে পজিশনে 1 থাকবে সেই পজিশনে যে এলইডি গুলো আছে সেই এলইডি গুলো জ্বলতে থাকবে এবং বাকিগুলো নিভে থাকবে। তো আমরা এই প্রক্রিয়াটি দেখব। তো এই প্রোগ্রামের জন্য আমাদের কি কোড লিখতে হবে আমরা এখন সেই বিষয়টি দেখব। আমাদের হার্ডওয়্যার তৈরি করা হয়েছে, এখন আমরা প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় কোড লিখব। তো আমরা হার্ডওয়্যার ডেভেলপ করলাম প্রোটিয়াস আইআইএস প্রফেশনাল যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি ব্যবহার করে এখন আমরা কোড ডেভেলপ করব সিসিএস সি কম্পাইলার ব্যবহার করে। তো আমরা এই প্রোগ্রামটি লেখার মাধ্যমে কিভাবে প্রোগ্রাম লেখা যায় সিসিএস-সি তে এবং কিভাবে প্রোগ্রাম কম্পাইল করতে হয়, কিভাবে হেক্স ফাইল জেনারেট করতে হয়, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটি করব যে আমরা একটি প্রোগ্রাম লিখব। তো এই প্রোগ্রামটি আসলে কি প্রকাশ করবে এবং প্রোগ্রামটি কত তারিখে লেখা হলো, কে প্রোগ্রামটি ডেভেলপ করলো, এই বিষয়গুলো আমরা প্রথমে কমেন্টের মাধ্যমে দিয়ে দিতে পারি। কমেন্টের বিষয়টি হচ্ছে যে আমরা কিছু টেক্সট প্রোগ্রামের মধ্যে রাখবো যে টেক্সটগুলো আসলে প্রোগ্রামের কোনো অংশ না, কিন্তু প্রোগ্রাম সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদর্শন করার জন্য আমরা এই কমেন্ট ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা কমেন্ট করলে বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামটি কোন উদ্দেশ্যে লেখা হয়েছে এবং আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা লাইনের শেষে আমরা কমেন্ট ব্যবহার করতে পারি এবং বলে দিতে পারি যে ওই লাইনটি কি কাজ করবে। তো আমরা একটু ব্যবহার করে দেখি কিভাবে কাজ করে এবং আপনারা সবাই প্রোগ্রাম যখন লিখবেন তখন কমেন্ট ব্যবহার করবেন। তাতে করে পরবর্তীতে যদি কখনো প্রোগ্রামটি এডিট করার প্রয়োজন হয় তাহলে সহজেই আমরা বুঝতে পারবো যে কেন এই প্রোগ্রামটি লেখা হয়েছিল এবং কিভাবে এডিট করতে হবে, আমাদের কোন অংশটি এডিট করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেতে পারবো। তো আমি প্রথমেই প্রোগ্রামটির নাম দিয়ে দেব। তো আমাদের কমেন্ট ব্যবহার করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি স্ল্যাশ সিম্বল নিতে হবে এবং এরপরে একটি স্টার সিম্বল দিতে হবে এবং কমেন্ট শেষ করতে হবে এক স্টার সিম্বল দিতে হবে এবং তারপরে স্ল্যাশ সিম্বল দিতে হবে। এর মাঝখানে আমরা যা কিছু লিখব এই অংশটুকু প্রোগ্রামের জন্য কোনো কাজ করবে না, শুধুমাত্র মেসেজ প্রদর্শন করার জন্য আমরা এই ব্যাপারটি ব্যবহার করব। তো আমরা এখন এখানে আমরা লিখে দিব আমাদের প্রোগ্রামের নাম কি হবে, প্রোগ্রাম নেম।
বা প্রজেক্ট নেম আমরা প্রজেক্টের নাম দিলাম যে আমরা প্রজেক্টের নাম দিলাম 8 বিট বাইনারি আউট। আমরা প্রজেক্টের নাম দিলাম 8 বিট বাইনারি আউট, অর্থাৎ আমাদের আউটপুটে 8 বিটের একটি বাইনারি সংখ্যা প্রদর্শিত হবে, কিন্তু আমরা প্রোগ্রামের মধ্যে ভ্যালু দিব একটি ডেসিমেল ভ্যালু দিব। তো আমরা দেখি প্রোগ্রামটি কিভাবে করা যেতে পারে, এবং প্রজেক্ট নেম দিলাম, এরপরে আমরা দিতে পারি অথর নেম, অর্থাৎ কে প্রোগ্রামটি লিখেছে তার নাম। তো এখানে যেহেতু আমি নিজেই প্রোগ্রামটি লিখতেছি, আমার নাম দিয়ে দিতে পারি অথর নেম। এরপরে আমরা ডেট দিয়ে দিতে পারি, অর্থাৎ কত তারিখে আমাদের প্রোগ্রামটি ডেভেলপ করা হচ্ছে। ইলেভেন 09/2014 আমরা এই ডেটে প্রোগ্রামটি ডেভেলপ করতেছি। এরপরে আমরা এতটুকুতেই শেষ করতেছি। আমাদের আমরা পরবর্তীতে এই অংশটি যে কোনো প্রোগ্রামে শুরুতে আমরা ব্যবহার করতে পারবো, এবং এখানে প্রজেক্ট নেম, অথর নেম, এই বিষয়গুলো আমরা পরিবর্তন করে দিতে পারবো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের কম্পাইলারকে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কোন মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করতেছি। এই জন্যে আমাদেরকে একটি লাইব্রেরি কল করতে হবে, আর সিসিএসসি তে লাইব্রেরি কল করার নিয়ম হচ্ছে একটি হ্যাশ সিম্বল দিতে হবে, এরপরে লিখতে হবে ইনক্লুড, এরপরে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে 16F877.h, বা আমরা এখানে 877 এও দিয়ে দিতে পারি, একই ব্যাপার হবে আমরা যদি এ ব্যবহার করি বা ব্যবহার না করি। তো আমরা এখানে কমেন্ট করে বলে দিতে পারি, এবং আমরা এখানে যে কমেন্টটি ব্যবহার করছি সেটি হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, অর্থাৎ আমরা অনেকগুলো লাইন লিখেছি একটা কমেন্টের মধ্যে। তো এক্ষেত্রে নিয়মটি হচ্ছে একটা স্ল্যাশ সিম্বল দিতে হবে, এবং তারপরে একটি স্টার সিম্বল দিয়ে শুরু করতে হবে কমেন্ট, এবং শেষ করতে হবে একটা স্টার সিম্বল এবং একটি স্ল্যাশ সিম্বল দিয়ে। আর আমরা যদি কখনো প্রোগ্রামের মধ্যে সিঙ্গেল লাইনে কোনো কমেন্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ডাবল স্ল্যাশ সিম্বল দিলেই কাজ করবে। তা আমরা এখানে লিখলাম মাইক্রোকন্ট্রোলার, সিলেক্ট মাইক্রোকন্ট্রোলার, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এই লাইনের মাধ্যমে আমরা কোন মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করব সেটি আমরা সিলেক্ট করেছি। এরপরে আমাদের
কোড লিখতে হবে। তো প্রত্যেকটা মাইক্রোকন্ট্রোলারেই একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল সাপ্লাই দিতে হয়। তো এই কাজটি আমরা করে থাকি একটি ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করে। আরো বিভিন্ন ধরনের অসিলেটর আছে, তো ক্রিস্টাল অসিলেটরই সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো আমরা ক্রিস্টাল অসিলেটরের জন্য কত ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছি, অর্থাৎ কত ফ্রিকোয়েন্সির ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করতেছি, আমরা এই বিষয়টি এখানে নির্বাচন করে দিতে পারি। অর্থাৎ আমাদের প্রোগ্রামে বা আমাদের সার্কিটে যদি টাইম ডিলে তৈরি করতে হয়, তাহলে এই বিষয়টি আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা অসিলেটরে ফ্রিকোয়েন্সি কত বা মাইক্রোকন্ট্রোলারটিকে অপারেট করার জন্য কত ফ্রিকোয়েন্সির ক্লক পালস দিতে হবে, সেটা আমরা এখানে নির্ধারণ করার জন্য ব্যবহার করব ইউজ হ্যাশ সিম্বল দিয়ে। আমরা লিখব ইউজ ডিলে, এরপরে দিতে হবে সিঙ্গেল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে দিতে হবে ক্লক, ক্লক ইকুয়াল, আমরা যদি 10 মেগাহার্টজ এর ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দেব 10 এবং তারপরে মোট 6টি শূন্য হবে। তাহলে আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলার নির্বাচন করলাম এবং মাইক্রোকন্ট্রোলারের জন্য কত ক্লক ফ্রিকোয়েন্সি আমরা ব্যবহার করব সেটি আমরা নির্ধারণ করে দিলাম। এখন আমরা প্রোগ্রামিং সি এর মূল যে কোডিং অংশ, সেই কোডিং অংশে প্রবেশ করব। তো আমরা জানি যে সি তে প্রোগ্রাম লিখতে হলে সমগ্র প্রোগ্রামকে একটি ফাংশনের মধ্যে রাখতে হয়। সেই ফাংশনটি হচ্ছে মেইন ফাংশন। তো আমরাও এখানে মেইন ফাংশনের মধ্যে সমস্ত প্রোগ্রাম রাখবো। তো আমাদের মেইন ফাংশনটি কোনো ভ্যালু রিটার্ন করবে না, যার কারণে তার রিটার্ন টাইপ হবে ভয়েড। তো এখানে আমরা ভয়েড দিয়ে নিচ্ছি, ভয়েড মেইন, ভয়েড মেইন। এখন ভয়েড মেইনের মধ্যে আমরা সমস্ত প্রোগ্রামকে রাখতে পারবো। এখন আমরা যেহেতু আমরা এখানে একটি ডেসিমেল ভ্যালু দিব এবং সেই ভ্যালুটি আমাদের আউটপুটে প্রদর্শিত হবে, তো যার কারণে আমরা এখানে লিখব আউটপুট এবং এরপরে একটি আন্ডারস্কোর দিয়ে আমরা লিখব ডি, এবং আমরা এরপরে ডেসিমেল ভ্যালু কত দিতে চাচ্ছি সেই ভ্যালুটি আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব। তা আমরা 8 বিটে ম্যাক্সিমাম ডেসিমেল ভ্যালু হতে পারে, একটা 8 বিট নাম্বারের সর্বোচ্চ ডেসিমেল ভ্যালু হতে পারে 255, যার কারণে আমরা 255 দিচ্ছি। এবং এখানে ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে যে আমাদের এই নাম্বারটি প্রদর্শিত হবে মাইক্রোকন্ট্রোলারের ডি পোর্টে। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, এবং সর্বশেষে আমাদের একটি সেমিকোলন ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রোগ্রামিং সি তে যে কোনো স্টেটমেন্ট শেষ হয় একটি সেমিকোলন সিম্বলের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখন আমরা যদি সঠিকভাবে প্রোগ্রামটি লিখে থাকি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কম্পাইল হবে এবং সঠিকভাবে হেক্স ফাইল জেনারেট হবে। তো তার পূর্বে আমরা প্রথমে দেখে আসি যে আমরা প্রথমে সেভ করে নিতে পারি আমাদের প্রোগ্রামটিকে,
এবং আমরা ডেস্কটপে যে ফাইলটি তৈরি করেছিলাম পিক প্রোগ্রাম, সেই ফোল্ডারের মধ্যে আমরা একটু দেখে আসি কি কি ফাইল আছে। এখানে আমরা যে ফাইলটি তৈরি করেছি, যে প্রোগ্রামটি আমরা লিখেছি, সেই প্রোগ্রামটি সেভ করার কারণে এখানে main.c নামে একটি ফাইল তৈরি হয়েছে এবং main.h নামে একটি হেডার ফাইল তৈরি হয়েছে এবং আরো দুইটি ফাইল তৈরি হয়েছে। তো এই 4টি ফাইল আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন এই প্রোগ্রামটিকে কম্পাইল করব তখন এখানে আরো কিছু ফাইল তৈরি হবে। তো এই প্রক্রিয়াটি আমরা এখনই দেখব। তো আমরা এখন যদি এই main.c ফাইলটিকে যদি ওপেন করি, যদি আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করি, সেক্ষেত্রে আমরা নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড দিয়ে যদি ওপেন করি, সেক্ষেত্রে আমরা আমাদের প্রোগ্রামটিকে দেখতে পারবো। তো এখন আমরা কম্পাইল করব। তো কম্পাইল করার জন্য কম্পাইল বাটনে ক্লিক করতে হবে এবং এরপরে হেক্স ফাইল জেনারেট করার জন্য বিল্ড অল বাটনে ক্লিক করতে হবে। তো আমাদের প্রোগ্রামটি যদি সঠিকভাবে কাজ করে থাকে, সেক্ষেত্রে আমাদের 0 এরর্স দেখাবে এবং 0 ওয়ার্নিং দেখাবে, এবং প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আমাদের এখানে এরর মেসেজ দেখাবে। তো এখন আমরা যদি পুনরায় আমাদের যে প্রোগ্রাম ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে যাই, তাহলে সেখানে আমরা অনেকগুলো ফাইল দেখতে পারবো। তো আমাদের কাঙ্ক্ষিত ফাইল হচ্ছে main.hex ফাইল। তো সেই হেক্স ফাইলটি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কম্পাইল হয়েছে এবং সঠিকভাবে হেক্স ফাইল তৈরি হয়েছে, যে হেক্স ফাইলটিকে আমরা পরবর্তীতে আমাদের বার্নার সফটওয়্যারের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলারে সরাসরি লোড করতে পারি। এখন আমরা প্রোটিয়াস ব্যবহার করে যে হার্ডওয়্যারটি ডিজাইন করেছিলাম, সেই হার্ডওয়্যারে আমরা আমাদের প্রোগ্রামটি লোড করে দেখব যে আমাদের হার্ডওয়্যারটি কিভাবে কাজ করে, অর্থাৎ আমাদের প্রজেক্টটি কিভাবে রান করে। এটি খুবই ইন্টারেস্টিং একটা পার্ট এবং আমার বিশ্বাস সবাই আপনারা এইভাবে হার্ডওয়্যার তৈরি করে এবং সিসিএসসি তে প্রোগ্রাম ডেভেলপ করে আপনারা সিমুলেশন করে দেখতে পারবেন। অর্থাৎ আমরা যদি প্র্যাকটিক্যালি কোনো হার্ডওয়্যার তৈরি করে এই প্রোগ্রামটা মাইক্রোকন্ট্রোলারে লোড করি এবং আমরা যদি কিছু এলইডি ব্যবহার করে এ ধরনের বার গ্রাফ তৈরি করি, সেক্ষেত্রে আমরা একই কার্যক্রম আমরা দেখতে পারবো। তো এখানে আমাদের সিমুলেশন করার সুবিধা হচ্ছে আমাদের প্রথমেই বাজার থেকে কোনো ডিভাইস কিনে আনতে হচ্ছে না, আমরা কোনো খরচ না করেই আমরা কম্পিউটারের মাধ্যমে আমাদের প্রজেক্টের কার্যক্রমটি দেখতে পাচ্ছি। তো আমরা এখন মাইক্রোকন্ট্রোলারে কিভাবে প্রোগ্রামটি লোড করতে হবে এই প্রক্রিয়াটি আমরা এখন দেখব। খুবই সহজ এক ব্যাপার। আমরা মাইক্রোকন্ট্রোলারটির উপরে ডাবল ক্লিক করব এবং এখানে প্রোগ্রাম ফাইল নামে একটি অপশন আছে। তো এখানে ফোল্ডারের মতো একটি সিম্বল দেখাচ্ছে, এই সিম্বলে আমরা ক্লিক করব এবং এখান থেকে যেহেতু আমরা আমাদের প্রোগ্রামটি রেখেছি ডেস্কটপে, তো ডেস্কটপে পিক প্রোগ্রামের মধ্যে আমরা গেলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ফাইল এখানে দেখাচ্ছে। যদিও আমরা আগে দেখেছিলাম আমাদের অনেকগুলো ফাইল তৈরি হয়েছে, কিন্তু আমাদের কাজে ব্যবহার মানে মাইক্রোকন্ট্রোলারে ব্যবহার করার জন্য আমরা এই দুইটি ফাইলে যে কোনো ফাইল ব্যবহার করতে পারি, অর্থাৎ .hex ফাইলও ব্যবহার করতে পারি অথবা COF ফাইলও ব্যবহার করতে পারি। আমরা হেক্স ফাইলটি এখান থেকে ওপেন করতেছি, তাহলে আমরা এখানে আমাদের হেক্স ফাইলের লোকেশনটি কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি ওকে করি এবং আমাদের এখানে সিমুলেশন প্লে করার জন্য একটি প্লে বাটন আছে, এই প্লে বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের হার্ডওয়্যারটি রান করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হার্ডওয়্যারটি রান করছে এবং আউটপুটে আমাদের কাঙ্ক্ষিত 8 বিট ভ্যালু প্রদর্শিত হচ্ছে। আমরা বলেছিলাম যে 8 বিটের ম্যাক্সিমাম ডেসিমেল ভ্যালু হতে পারে 255 এবং 255 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা 8টা বিট পাবো এবং প্রত্যেকটি বিট হবে 111। তো এই প্রক্রিয়াটি আমি জাস্টিফাই করার জন্য আমরা মাইক্রোসফটের যে
ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরটিকে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে প্রোগ্রামার ভিউতে যাব এবং এখানে যদি আমরা ডেসিমেল ভ্যালু যদি 255 নির্বাচন করি এবং পরবর্তীতে যদি আমি বাইনারি বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে 8টা 1 দেখতে পাচ্ছি। এখন আমরা যদি অন্য কোনো ভ্যালু দিয়ে এই আমাদের প্রজেক্টটি যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি পরিবর্তন করতে হবে এবং নতুন করে আবার কম্পাইল করতে হবে। তো এখানে আমরা প্রথমে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা একটি বাইনারি ভ্যালু জেনারেট করে নেই। আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি যে 10101010 এই ভ্যালুটি আমরা আউটপুটে দেখতে চাই। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এইটার বিপরীতে ডেসিমেল ভ্যালু কত আসে সেটি দেখে নিতে হবে। আমরা দেখছি যে আমরা যে বাইনারি ভ্যালুটি দিলাম তার বিপরীতে ডেসিমেল ভ্যালু আসে 170। তো 170 আমরা যদি আমাদের কোড এডিটরে 255 আছে, এটাকে যদি আমরা এডিট করে 170 করে দিই এবং আমরা যদি পূর্বের নিয়মে বিল্ড অল করি সেক্ষেত্রে আমাদের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারের মধ্যে যে হেক্স ফাইলটি আছে তা নতুন হেক্স ফাইল যেটা তৈরি হয়েছে এটা দ্বারা রিপ্লেস হবে। আমাদের এখানে আমরা যদি এই প্রোগ্রামটিকে অফ করে অন করি তাহলে আমাদের নতুন ভ্যালুটি প্রদর্শিত হবে। তো আমরা যদি বাইনারি ভ্যালুটি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের RD0 যে পিনটি আছে সেই পিনে আমরা দেখতে পাচ্ছি যে এলইডি সংযুক্ত আছে সেই এলইডিটি জ্বলতেছে না। এর অর্থ হচ্ছে যে আমাদের RD0 পিনে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট যে বিটটি আছে সেই লিস্ট সিগনিফিকেন্ট বিটটি প্রদর্শিত হচ্ছে, এরপরের এলইডিটি জ্বলতেছে, অর্থাৎ তারপরে যে বাইনারি ভ্যালুটি আছে সেই ভ্যালুটি কিন্তু প্রদর্শিত হচ্ছে। তো এভাবে আমাদের সম্পূর্ণ 8 বিট নাম্বারটি এখানে প্রদর্শিত হচ্ছে। তো আমার বিশ্বাস আপনারা সবাই প্রজেক্টটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমরা এই প্রজেক্টটি করার মাধ্যমে আমরা একটা মাইক্রো কন্ট্রোলার কিভাবে কাজ করে সেই ব্যাপারটি আমরা বুঝতে পারলাম এবং আমরা আজকে যা যা এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে দেখলাম তা হচ্ছে কিভাবে আমাদের কম্পিউটারে পিক বার্নার 8 সেট আপ করতে হয়, অর্থাৎ এর ড্রাইভার সফটওয়্যার কিভাবে সেট আপ করতে হয় সেই প্রক্রিয়াটি আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি যে কিভাবে আমাদের কোড এডিটর CCSC ইনস্টল করতে হয় এবং প্রোটিয়াস IS কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং আমরা প্রোটিয়াস IS ব্যবহার করে আমাদের প্রজেক্টের হার্ডওয়্যার ডিজাইন করেছি এবং CCSC ব্যবহার করে আমরা প্রোগ্রাম ডেভেলপ করেছি। প্রোগ্রাম কিভাবে কম্পাইল করতে হয়, কিভাবে প্রোগ্রাম বিল্ড করে হেক্স ফাইল তৈরি করতে হয় এবং তারপরে সেই হেক্স ফাইলটি কিভাবে প্রোটিয়াস IS এর মাইক্রোকন্ট্রোলারের মধ্যে লোড করতে হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা দেখেছি। এবং এছাড়া আমরা যে ব্যাপারটি দেখেছি তা হচ্ছে প্রোগ্রামটি লোড করার পরে কিভাবে হার্ডওয়্যারটি সিমুলেশন করতে হয়, অর্থাৎ সিমুলেশন রান করতে হয়। আমার বিশ্বাস সবাই আজকের প্রজেক্টটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা নিজেরা প্র্যাকটিস করে সফলভাবে প্রজেক্টটি করতে পারবেন। আজকের মতো এখানেই আমি শেষ করতেছি এবং পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স কাজ করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।